আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছিলাম। এগুলোর মধ্যে অন্যতম ছিল স্বীকৃত জরিপ বা স্বীকৃত খতিয়ান। তো স্বীকৃত জরিপ আমরা শিখেছিলাম চারটা। যারা মুখস্থ করে নেয় তারা আবার মুখস্থ করে নেই। সিএস, এস এ, আর এস, বিএস বা বিআরএস। সিএস, এস এ, আর এস, বিএস বা বিআরএস সবাই মুখস্থ করে নিতে পারি সিরিয়াল অনুযায়ী। হ্যাঁ, সিএস, এস এ, আর এস, বিএস বা বিআরএস। সবার মুখস্থ হয়েছে আশা করি, যাদের আগে হয় নাই। সিএস অর্থ ক্যাডাস্ট্রাল সার্ভে, অর্থাৎ কি স্তর জরিপ। এটা কার্যকাল ছিল 1888 থেকে 1940 পর্যন্ত। এরপরে ছিল এস এ, স্টেট একুইজিশন এন্ড টেনান্সি অ্যাক্ট 1950, জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950। এটা কার্যক্রম ছিল 1956 থেকে 63। এরপরে হলো আর এস, রিভিশনাল সার্ভে, সংশোধনী জরিপ। এটার কার্যক্রম ছিল 1965 থেকে 85। এরপরে হলো বিএস বা বিআরএস, এটার কার্যক্রম 85 পর থেকে শুরু হয়ে বর্তমান পর্যন্ত চলমান। এই ছিল আমাদের মোটামুটি আলোচনা, এবং প্রত্যেকটার জন্য আলাদা কিছু বৈশিষ্ট্য ছিল, সেগুলো আমরা আলোচনা করেছি। আজকে আমরা শিখবো কিভাবে চিনবো আমরা পর্চার গায়ে বা খতিয়ানের গায়ে নাম লেখা থাকে না। মূল যেটা কপি, সার্টিফাইড মূল যেটা কপি, সেটার মধ্যে নাম লেখা থাকে না, কিন্তু সার্টিফাইড কপি যেটা, সেখানে সিল মারা থাকে। তো মূল কপি আমরা কিভাবে চিনবো, সেজন্য আমাদের কিছু আলামত শিখতে হবে। আলামত গুলো দেখলেই আমরা বলতে পারবো যে এটা কোন পর্চা। আমরা আমাদের গ্রুপে দিয়েছিলাম, সেখানে দেখি। আমরা আগে আলোচনা করেছি নকশা একটা জিনিস, ভিন্ন জিনিস, আর পর্চা একটা জিনিস, ভিন্ন জিনিস। তো নকশার মধ্যে সিএস এর নকশা আছে, আর এস এর নকশা আছে, বিএস বা বিআরএস এর নকশা আছে, এস এর কোনো নকশা নাই। তো নকশা চিনার উপায় কি, এখানে বলা হচ্ছে সিএস ম্যাপ বা নকশা চিনার সহজ উপায়। সিএস ম্যাপ চিনার জন্য আলাদা কোনো বৈশিষ্ট্য নেই, বরং প্রত্যেকটা ম্যাপের মধ্যে তার প্রস্তুতকাল উল্লেখ করা আছে। সুতরাং সেই সময়কাল দেখেই চিনতে হবে কোনটি কোন জরিপের ম্যাপ বা নকশা। যেমন 1888 থেকে 1940 ইংরেজি সাল পর্যন্ত সিএস কার্যক্রম চলমান ছিল। অতএব কোন নকশায় যদি 1888 থেকে 1940-এর সময় উল্লেখ থাকে, যে কোনো সময়ের মাঝখানে যে কোনো সময় উল্লেখ থাকে, তাহলে বুঝতে হবে কি এটা সিএস নকশা। এভাবে আরএস এর ক্ষেত্রেও একই কথা। যদি সেখানে 1965 থেকে 85 এই সন থাকে, তাহলে সেখানে আমরা কি বুঝতে হবে যেটা আরএস নকশা। এখানে একটা সিএস নকশার নমুনা দেওয়া আছে। এটা তো মেইন কপি, যেটা তো অনেক বড় একটা পেজ। সেখানে এরকম নকশা দেওয়া থাকে এবং সন লেখা থাকবে সেখানে। এই যে আরএস এর একটা নকশা দেওয়া আছে, এখানে প্রস্তুতকাল লেখা থাকবে, আরো কিছু বিভিন্ন বিষয় লেখা থাকবে। এবার সিএস পর্চা বা খতিয়ান চেনার সহজ উপায় কিভাবে আমরা চিনবো। এই খতিয়ান শতভাগ প্রিন্টেড বা মুদ্রিত, যদিও সার্টিফাইড পর্চা হস্তলিখিত। সার্টিফাইড মানে পরবর্তী যেটা সংগ্রহ করে আর কি, এটা হস্তলিখিত, হাতে লেখা। এবং এই খতিয়ান উপর নিচে লম্বা লম্বি থাকে।
এই খতিয়ান এপিঠ ওপিঠ উভয় পৃষ্ঠা সংবলিত এবং প্রথম পৃষ্ঠার উপরে পরগনা শব্দটি লেখা আছে, আর অপর পৃষ্ঠায় জমির রকম কলামের পাশে উত্তর সীমানার মালিকের পরিচয় দেওয়া আছে। এই খতিয়ানে প্রথম পৃষ্ঠায় দুটি অংশ আছে। উপরের অংশে জমিদারের পরিচয়, জমিদারির নাম ও তার 16 আনা অংশ উল্লেখ থাকে এবং নিচের অংশে অধীনস্থ প্রত্যেক প্রজা বা রায়তের স্ব হিস্সা আলাদাভাবে উল্লেখ সহ 16 আনা মিলানো থাকে। খতিয়ানের প্রথম পৃষ্ঠার নিচের সর্বশেষ কলামে জোত মালিকের নাম ও তার ধরন উল্লেখ থাকে। এই আলামত গুলো যদি আমরা পাই তাহলে বুঝবো এটা সিএস খতিয়ান। আমরা সিএস খতিয়ান দেখি। এই যে দেখেন সিএস খতিয়ান, এটা প্রথম পৃষ্ঠা। প্রথম পৃষ্ঠায় কি, প্রথমত এটা কি খাড়াখাড়ি, হ্যাঁ, উপর নিচ লম্বা লম্বি লেখা আছে, উপর নিচ প্রথম পৃষ্ঠা। এর মধ্যে দুইটা অংশ আছে, কয়টা, দুইটা অংশ। দেখেন প্রথম অংশ নিচে অংশ, প্রথম একটা ভাগ নিচে একটা ভাগ। প্রথম অংশে জমিদারের নাম, জমিদারের নাম এখানে দুল মিয়া, ফুলু মিয়া, পিং, কবি মিয়া। পিং মানে পিতা। এখানে 16 আনা অংশ লেখা আছে। নিচে যারা আছে তারা হইলো তাদের অধীনে প্রজা। শাহেদ আলী, খোকন আলী, ইমান আলী, হারিস আলী লেখা আছে। পিন মৃত গফুর আলী, এরা হলো প্রজা। এরপরে উপরে কি আছে, পরগনা শব্দ লেখা আছে। এই যে দেখেন পরগনা লেখা আছে, পরগনা ভাওয়াল। এরপরে আরেকটা আলামত হলো প্রথম পৃষ্ঠার নিচে সর্বশেষ কলামে, যে নিচে সর্বশেষ কলামে অত্র সত্যের শ্রেণী ও বিশেষ নিয়ম অনুষঙ্গ জোত শাহেদ আলী রায়ত স্থিতিবান। অর্থাৎ শাহেদ আলী এখানে এটার মালিকানায় আছে আর কি, সে ভোগ দখলে মালিক আছে। এরপরে এটা হলো দ্বিতীয় পৃষ্ঠা। তৃতীয় পৃষ্ঠা কি আছে, জমি রকম কলম, যেটা রকম শ্রেণী, 2 নম্বর কলাম জমির শ্রেণী, এর সাথে রাজস্ব কলাম আছে। এই মোটামুটি এই আলামত গুলো যদি আমরা পাই তাহলে আমরা বুঝতে পারি যে এটা হলো সিএস খতিয়ান। তাহলে 1 নম্বর ছিল কি, প্রিন্টেড শতভাগ। 2 নম্বর হলো এপিঠ ওপিঠ উভয় পৃষ্ঠা সংবলিত। প্রথম পৃষ্ঠায় উপরে পরগনা লেখা আছে, অপর পৃষ্ঠায় জমি রকম কলামের পাশে উত্তর সীমানা মালিকের পরিচয় দেওয়া আছে। এই যে এখানে দেখেন জমি রকম কলাম, 2 নম্বর কলাম। এরপরে কি আছে, উত্তর সীমানা, মানে উত্তর সীমানায় কে আছে এটা আর কি, উত্তর সীমানা লেখা আছে কলামটা। প্রথম পৃষ্ঠায় দুইটা অংশ, উপরের অংশে জমিদারের নাম পরিচয়, দ্বিতীয় অংশে অধীনস্থ প্রজাদের নাম পরিচয় অংশ। 4 নম্বর খতিয়ানের প্রথম পৃষ্ঠায় নিচের অংশে সর্বশেষ কলামে জোত মালিকের নাম ও তার ধরন উল্লেখ থাকে। তবে সিএস চিনার জন্য যে আমরা কয়েকটা আলামত বললাম, এগুলা কে কে বলতে পারেন, হাত উঠান, বলতে চান। জি, আরিফুল ইসলাম ভাই বলেন, আনমিউট করেন। জি, আসসালামু আলাইকুম। সিএস চেনার প্রথম লক্ষণ হচ্ছে এটা লম্বালম্বি থাকবে, আর দ্বিতীয় হচ্ছে এটা 2 পৃষ্ঠা সম্বলিত থাকবে, এবং প্রথম পৃষ্ঠায় উপরে জমিদারের নাম থাকবে, নিচে তাদের অধীনস্থ প্রজাদের নাম থাকবে।
এবং দ্বিতীয় পৃষ্ঠার 2 নাম্বার কলামে রকম লেখা থাকবে। আহ, আর দ্বিতীয় পৃষ্ঠার শেষের দিকে উত্তর সীমানার জমির মালিকের নাম লেখা থাকবে। আর বলতে পারছি না। প্রথম পৃষ্ঠায় উপরে পরগনা লেখা আছে, ঠিক আছে? ও জি জি জি, প্রথম পৃষ্ঠা। বেলাল হুসাইন। আনমিউট করে বলেন। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া এসে পড়তা চীনের সহজ উপায় হলো সিএস সিএস এটা এটা এক নম্বর হলে প্রিন্ট থাকবে, তারপরে এটা লম্বালম্বি থাকবে। দ্বিতীয় নম্বর হলো যে খতিয়ানের এপিঠ উপিঠ মানে দুই পৃষ্ঠা সম্মিলিত থাকবে এবং প্রথম পৃষ্ঠায় উপরে পরগনা শব্দটি লেখা থাকবে, আর অপর পৃষ্ঠায় জমির রকম কলম কলমের পাশে উত্তর সীমানার মালিকের পরিচয় দেওয়া থাকবে। তৃতীয় হলো এই খতিয়ানের প্রথম পৃষ্ঠায় দুটি অংশ থাকবে। উপরের অংশ জমিদারের পরিচয়, জমিদারের নাম এবং তার 16 আনা অংশ উল্লেখ থাকবে, এবং নিচের অংশে অধীনস্থ প্রত্যেক প্রজাদের হিস্সা আলাদা উল্লেখ থাকবে এবং 16 আনা মিলানো থাকবে। চতুর্থ, এই খতিয়ানের প্রথম পৃষ্ঠায় নিচের অংশ সর্বশেষ কলামের জোত মালিক ও তার তার ধরন উল্লেখ থাকবে। জি, মাশাআল্লাহ। সবাই শিখার চেষ্টা করবেন, বাকি আমরা সামনে আগাই, অন্যজনকে সামনে বলতে দিব। হ্যাঁ, এসে পর্চা বা খতিয়ান চেনার সহজ উপায়। এই খতিয়ান ডানে বামে আড়াআড়ি থাকে, সিএস এর মতো উপর নিচে লম্বালম্বি নয়। এই খতিয়ানের অধিকাংশই হাতে লিখিত, তবে ঢাকা ও তার পার্শ্ববর্তী কিছু এলাকায় প্রিন্টেড পাওয়া যায়। এই পর্চায় বেশিরভাগ ক্ষেত্রে অংশীদারদের 16 আনা অংশ প্রাপকদের মাঝে আলাদাভাবে লিখে দেওয়া হয়নি। এই খতিয়ানে সর্বশেষ মন্তব্য কলাম ও তার পাশে রাজস্ব কলাম অবস্থান করে। এই খতিয়ানের প্রথমেই সর্ববামে উপরে সাবেক লেখে খতিয়ান নম্বর ও নিচে হাল লেখে খতিয়ান নম্বর লেখা থাকে। আবার কখনো শুধু সাবেক লেখা থাকে। এসএ জরিপের আলাদা ম্যাপ না হওয়ায় প্রায় সিএস ও এসএ খতিয়ানের দাগ নম্বর একই পাওয়া যায়। তো এই হলো এসএ চিনার আলামত। তাহলে আমরা দেখি এসএ কিভাবে আমরা চিনতে পারি। এই যে দেখেন, এটা একটা এসএ এসএ একটা নমুনা। হ্যাঁ, এই খতিয়ানে হস্তলিখিত অধিকাংশ কি হাতে লেখা, এখানে হাতে লেখা। হ্যাঁ, এরপরে একদম সর্ববামে উপরে সাবেক নিচে হাল লেখা আছে। অস্পষ্ট, বুঝতে কষ্ট হয় হয়তো বা। লিখে দাগ নম্বর লেখা আছে, সাবেক হাল দেখুন। হ্যাঁ, এরপরে এখানে অংশ বুঝায় দেওয়া হয়নি। অংশ কি করা হয় নাই? বুঝায় দেওয়া হয় নাই কারো। অংশের এখানে একটা সেকেন্ড ব্রেকেট দেওয়া আছে, ওটা সবার অংশ একসাথে উল্লেখ করা আছে। সর্বশেষ কি রাজস্ব কলাম এবং মন্তব্য কলাম দেওয়া আছে। সর্বশেষ কলাম হইলো রাজস্ব, তার পাশে হইলো মন্তব্য কলাম। এগুলো হইলো এসএ চিনার আলামত। আবার যদি বলি, এই খতিয়ান ডানে বামে আড়াআড়ি, অর্থাৎ খাড়াখাড়ি, এটা আড়াআড়ি ল্যান্ডস্কেপ সিস্টেম, কম্পিউটারে যে আমরা ব্যবহার করি পেজ। সিএস এর মতো উপর নিচে লম্বালম্বি নয়। এই খতিয়ানে অধিকাংশ হাতে লিখিত, তবে ঢাকা ও তার পার্শ্ববর্তী কিছু এলাকায় প্রিন্টেড পাওয়া যায়। খতিয়ানে বেশিরভাগ ক্ষেত্রে অংশীদারদের 16 আনা অংশ প্রাপকদের মাঝে আলাদাভাবে লিখে দেওয়া হয়নি। খতিয়ানের সর্বশেষ মন্তব্য কলাম তার পাশে রাজস্ব কলাম অবস্থান করে। খতিয়ানের প্রথমে সর্ববামে উপরে সাবেক লেখে খতিয়ান নম্বর, নিচে হাল লেখে খতিয়ান নম্বর লেখা থাকে। আবার কখনো শুধু সাবেক লেখা থাকে। এসএ জরিপের আলাদা ম্যাপ না হওয়ায় প্রায় সিএস ও এসএ খতিয়ানের দাগ নম্বর একই থাকে। কে বলতে চান? আচ্ছা, যাদের হাত উঠানো আছে
পরপারের মুসাফির। জি, আপনি বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। সিএস এর খতিয়ানের যে এসে এসে আমরা ইগুলো আলোচনা দেওয়া করছি। হয়েছে 6টা। আমরা এসে এস এস এসে জি আলোচনা জি করছি। জি, জি। এই 6টি আলামত দেওয়া হয়েছে, এর মধ্যে একটি হচ্ছে যে এই খতিয়ানটা আড়াআড়ি হবে, লম্বালম্বি হবে না, উপর নিচ। দ্বিতীয়, যে এর মুদ্রিত হবে, তবে ঢাকার আশেপাশের কিছু অঞ্চলে এটা পাওয়া যায় আর কি। মুদ্রিত না, 3 নম্বর, হস্তলিখিত, হাতে লেখা, অধিকাংশ কি হবে, হাতে লেখা হবে। হ্যাঁ। হস্তলিপি বা হাতে লেখা পাওয়া যায়। আর তৃতীয় হচ্ছে যে এই বামের কলামের পাশে রাজস্ব এবং মন্তব্য কলম থাকে ডানে। সর্বশেষ সর্বশেষ রাজস্ব পাশে জি, মন্তব্য। সর্বশেষ। জি। আর সর্ববামে খতিয়ান নং এবং সাবেক থাকে। সাবেক হাল। সাবেক হাল। জি, ও, এতটুকুই মনে আছে। জি জি, মাশাআল্লাহ। এরপরে আছেন শোয়েব আহমদ। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম এসে আসসালাম। খরচা বা খতিয়ান চেনার সহজ উপায়। এই খতিয়ান ডানে বামে আড়াআড়ি থাকে, সিএস এর মতো লম্বালম্বি নয়। এই খতিয়ান অধিকাংশই হাতে লিখিত, তবে ঢাকা এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকায় প্রিন্টেড কপি পাওয়া যায়। এ পর্যায়ে বেশিরভাগ ক্ষেত্রেই অংশীদারগণকে 16 আনা ভিত্তিতে প্রাপকের অংশ বুঝিয়ে দেওয়া হয় না। এই খতিয়ানের সর্বশেষে মন্তব্য কলাম ও তার পাশে রাজস্ব কলাম থাকে। এই খতিয়ানের প্রথমেই সর্ববামে উপরে সাবেক লেখে খতিয়ান নম্বর ও নিচে হাল লেখে খতিয়ান নাম্বার লেখা থাকে। এসএ জরিপের আলাদা ম্যাপ না হয় প্রায় সিএস এর খতিয়ানের দাগ নাম্বার একই পাওয়া যায়। জি, মাশাআল্লাহ। আমরা এখন দেখবো আরএস কিভাবে চেনা যায়। আরএস পর্চা বা খতিয়ান চেনার সহজ উপায়। এই খতিয়ান সর্বত্রই প্রিন্টেড পাওয়া যায়, আরএস সর্বত্রই প্রিন্টেড পাওয়া যায়। খতিয়ানে অংশ কলামে 16 আনা অংশ মালিকদের নামে আলাদা আলাদা বন্টন করে দেওয়া আছে। এতে অংশ কলাম ও রাজস্ব কলাম পাশাপাশি অবস্থান করে। খতিয়ান আড়াআড়ি ও খাড়াখাড়ি উভয় প্রকার পাওয়া যায়, তবে আড়াআড়ি 1 পৃষ্ঠা সংবলিত আর খাড়াখাড়ি 2 পৃষ্ঠা সংবলিত। 1982 সনের পরে আরএস খতিয়ানে থানা কথাটির পাশাপাশি উপজেলা শব্দটি লেখা আছে। তাহলে আমরা একটু মিলায় দেখি। আরএস, হ্যাঁ, এখানে অংশীদারদের যে অংশগুলো আছে এখানে কি আলাদা আলাদা লেখা আছে। আলমাজ ব্যাপারী তার অংশ তার সামনে লেখা আছে, সমিদ মিয়ার অংশ লেখা আছে, প্রত্যেকের অংশ লেখা, এরপরে মোট যোগফল 16 আনা। এরপরে অংশ কলামের পাশে কি রাজস্ব কলাম, অংশ কলাম রাজস্ব কলাম এখানে লেখা আছে। 2 পৃষ্ঠা সংবলিত 1 পৃষ্ঠা হইলে, মানে খাড়াখাড়ি হইলে 2 পৃষ্ঠার ল্যান্ডস্কেপ, আড়াআড়ি হইলে 1 পৃষ্ঠা। 82 সনের পরে থানার পাশাপাশি উপজেলা শব্দ লেখা আছে। এই হলো আরএস চিনার কিছু আলামত। তাহলে কে বলতে চান একটু হাত উঠান। এখানে আছে আল মুহিম। আরএস চিনার কিছু আলামত বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরএস আরএস খতিয়ান চেনার উপায় হচ্ছে 5টি। প্রথমত, এই খতিয়ানে সর্বত্র প্রিন্টেড পাওয়া যায়। দ্বিতীয় কারণ হচ্ছে এই খতিয়ানের আহ, অংশ কলা 16 আনা মালিকদের মাঝে বন্টিত থাকে। তৃতীয় নম্বর হচ্ছে এতে অংশ
অংশ কলাম ও রাজস্ব কলাম পাশাপাশি অবস্থান করে। 4 নম্বর হচ্ছে এই খতিয়ানে আড়াআড়ি ও খাড়াখাড়ি উভয়টি পাওয়া যায়, তবে আড়াআড়ি প্রথম পৃষ্ঠা সংবলিত আর খাড়াখাড়ি দ্বিতীয় পৃষ্ঠা সংবলিত। 5 নম্বর হচ্ছে 1982 সালের পরে এসএ খতিয়ানে থানা কথাটির পাশাপাশি উপজেলা কথাটিও লেখা থাকে। জি মাশাআল্লাহ। আরেকজনে বলবেন মনিরুজ্জামান। জি, আমার একটা জানার বিষয় ছিল, রাজস্ব কলম বলতে কি বোঝায়? আবার বলেন তো প্রশ্নটা। রাজস্ব কলম বলতে কি বোঝায়? কলাম, কলাম একটা কলাম তো এই যে পেপারে কলাম থাকে না, বইয়ের মধ্যে কলাম থাকে না, ঘর, অর্থাৎ এই ঘরে রাজস্ব, রাজস্ব সম্পর্কে আলোচনা। রাজস্ব মানে ট্যাক্স, খাজনা। জি। আরএস পর্চা বা খতিয়ান চিনার সহজ উপায়। এই খতিয়ানের সর্বত্রই প্রিন্টেড পাওয়া যায়, কম্পোজ পাওয়া যায় মনে হয়। এই খতিয়ানের অধিকাংশ কলামে 16 আনা অংশ মালিকদের নামে আলাদা আলাদা বন্টন করে দেওয়া আছে। 3, এতে অংশ কলাম ও রাজস্ব কলাম পাশাপাশি অবস্থান করে। 4, এই খতিয়ান আড়াআড়ি ও খাড়াখাড়ি উভয় প্রকার পাওয়া যায়, তবে আড়াআড়ি 1 পৃষ্ঠা সম্বলিত আর খাড়াখাড়ি 2 পৃষ্ঠা সম্বলিত। 5, 1982 সনের পরের আরএস খতিয়ানে থানা কথাটির পাশাপাশি উপজেলা শব্দটি লেখা আছে। জি মাশাআল্লাহ। আমরা পরবর্তী ধাপে চলে যাই। বিএস বা বিআরএস বা ঢাকা সিটি জরিপ এর খতিয়ান চেনার সহজ উপায়। এই খতিয়ান ডানে বামে আড়াআড়ি লম্বা পাওয়া যায়, আড়াআড়ি। এই খতিয়ানে 1 পৃষ্ঠাতে সবগুলো কলাম লেখা আছে। এই খতিয়ানের অংশ কলামে 16 আনার পরিবর্তে 1.000 এবং অংশীদারদের অংশ নির্ণয়ের 0.000 হাজার পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এই খতিয়ানে জমির পরিমাণ নির্ণয়ের শতাংশের পরিবর্তে অযুতাংশ ব্যবহার করা হয়েছে। খতিয়ানের প্রথম কলামে মালিক ও কৃষি প্রজা ইজারাদারের নাম ও ঠিকানা এবং সর্বশেষ কলামে দখল বিষয়ক বিবরণ অন্যান্য বিশেষ মন্তব্য কথাগুলো লেখা থাকে। এতে ঢাকা মহানগরীর ক্ষেত্রে আলাদা সিলে ঢাকা সিটি জরিপ কথাটি লেখা আছে। এই যে খতিয়ানটা আমরা দেখছি এটা হলো বিএস বা ঢাকা সিটি জরিপ। এটা 1 পৃষ্ঠাতে সবকিছু সকল কলাম আছে এবং এটা পুরোটা প্রিন্টেড। এবং এটা কি আড়াআড়ি, খাড়াখাড়ি না, আড়াআড়ি। এবং সেখানে অংশ কলামের পাশে অংশ কলামের ঘরে কি লেখা আছে, ওই যে 0.625, 0.250, অর্থাৎ 1.000 ওই সিস্টেমে লেখা আছে। এবং লাস্টে অংশ অনুযায়ী জমির পরিমাণ 8 নম্বর কলামে অযুতাংশ হিসেবে লেখা আছে, শতাংশের পরিবর্তে অযুতাংশ হিসেবে লেখা আছে। এটা হাজার পদ্ধতিতে ব্যবহার করা হয়েছে। এই হলো বিএস চেনার উপায়। দু একজনের থেকে শুনি। মুফতি মোবারক হোসেন। আনমিউট করে বলেন। মিউট হয়ে গেলেন আবার। আবার ক্লিক করেন, তাহলে বলতে পারবেন। এখন বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ঢাকা সিটি জরিপের খতিয়ান চেনার যে সহজ উপায়, এর মধ্যে একটা হলো এই খতিয়ান ডানে বামে আড়াআড়ি লম্বা পাওয়া যায়। এই খতিয়ান 1 পৃষ্ঠাতে সবগুলো কলাম লেখা আছে। এই খতিয়ানের অংশ কলামে 16 আনা এর পরিবর্তে 1.00 এবং অংশীদারের অংশ নির্ণয়ে হাজার পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এই খতিয়ানে জমির পরিমাণ নির্ণয়ের শতাংশের পরিবর্তে অযুতাংশ 0.00 পদ্ধতিতে ব্যবহার করা হয়েছে। এই খতিয়ানে 1 নং কলামে মালিক, কৃষি প্রজা বা ইজারাদারের নাম ও ঠিকানা এবং সর্বশেষ কলামে
দখল বিবরণ বা অন্যান্য বিশেষ মন্তব্য কথাগুলো লেখা আছে। এতে ঢাকা মহানগরীর ক্ষেত্রে আলাদা সিলে ঢাকা সিটি জরিপ কথাটি লেখা আছে। মোহাম্মদ সোয়াইব হাসান। ভালো ভালো গেছে। আনমিউট করেন। HM সাইমন ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বিএস ঢাকা সিটি জরিপের খতিয়ান চেনার সহজ উপায় হচ্ছে এই খতিয়ান ডানে বামে আড়াআড়ি লম্বা পাওয়া যায়। এই খতিয়ানে এক পৃষ্ঠাতে সবগুলো কলাম লেখা আছে। এই খতিয়ান অংশ কলামে 16 আনার এর পরিবর্তে 1.00 এবং অংশীদারদের অংশ নির্ণয়ে হাজার পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এই খতিয়ানের জমির পরিমাণ নির্ণয়ে শতাংশের পরিবর্তে অযুতাংশ পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এই খতিয়ানে প্রথম কলামে মালিক, কৃষি, প্রজা ও ইজারাদের নাম ও ঠিকানা এবং সর্বশেষ কলামে দখল বিবরণ বা অন্যান্য বিশেষ মন্তব্য কথাগুলো লেখা থাকে। এতে ঢাকা মহানগরীর ক্ষেত্রে আলাদা সিলে ঢাকা সিটি জরিপ কথাটি লেখা আছে। ঠিক আছে। 100 অযুতাংশে 1 শতাংশ। শতাংশ মানে কি? 100 ভাগের 1 ভাগ শতাংশ। অযুতাংশ মানে অযুতের হাজার, হাজারের মানে একাংশ। তাহলে 100 শতাংশে 1 অযুতাংশ। এবার আমরা দেখি 16 আনা পদ্ধতির বিশ্লেষণ ও সূত্র। এই সূত্রটি আমাদের মুখস্থ করতে হবে। এখানে 2টা সূত্র আছে। 1 নম্বর সূত্র দেখেন, 1 টাকা সমান 16 আনা। 1 টাকা 16 আনা মানে কি? একটা পূর্ণাঙ্গ জিনিসকে 16 আনা বলে। সেটা 1 টাকা হোক, একটা যে কোনো কিছু হোক, পুরাটাকে 16 আনা বলে। ঠিক আছে? অর্ধেকটাকে বলে 8 আনা, 4 ভাগের 1 ভাগকে বলে 4 আনা, এরকম আর কি। তাহলে 1 আনা 20 গন্ডা, 1 আনা 20 গন্ডা। 1 গন্ডা 4 করা, 1 গন্ডায় 4 করা। 1 করা 3 ক্রান্তি, 1 ক্রান্তি 20 তিল। তাহলে আনা গন্ডা করা ক্রান্তি তিল, এটাকে শিখেন। আনা গন্ডা করা ক্রান্তি তিল, এই একক, এভাবে এই সিরিয়ালে। আনা গন্ডা করা ক্রান্তি তিল। আনা গন্ডা করা ক্রান্তি তিল, সবাই মুখস্থ করেন এভাবে। হ্যাঁ, এই সিরিয়াল। আনা গন্ডা করা ক্রান্তি তিল সবাই 10 বার করে বলে ফেলেন, নিজে নিজে 10 বার করে বলেন। আনা গন্ডা করা ক্রান্তি তিল, আনা গন্ডা করা ক্রান্তি তিল, আনা গন্ডা করা ক্রান্তি তিল। যদি এটা পারেন তাহলে এবার দেখেন, আনা আনা সবচেয়ে বড়, অর্থাৎ 1 টাকা 16 আনা। 1 আনা 20 গন্ডা, আনার চেয়ে ছোট গন্ডা, এই জন্য 20 গন্ডা মিলে 1 আনা হয়। এরপরে 1 গন্ডায় 4 করা, 4 করা মিলে 1 গন্ডা হয়। এরপরে 1 করা 3 ক্রান্তি, 3 ক্রান্তি মিলে 1 করা হয়। এরপরে 1 ক্রান্তি 20 তিল, 20 তিল 1 ক্রান্তি হয়। এটা উল্টায় যদি বলা অন্যভাবে, 20 তিল 1 ক্রান্তি, 3 ক্রান্তিতে 1 করা, 4 করাতে 1 গন্ডা, 20 গন্ডাতে 1 আনা, 16 আনাতে 1 টাকা। সবাই সূত্রটা মুখস্থ করতে হবে। 2 মিনিটে যতটুকু পারেন মুখস্থ করেন।
আশা করি কিছু মুখস্থ হয়েছে, বাকিটুকু মুখস্থ করে নেবেন। বলতে হবে, আগামী ক্লাসে বলতে হবে। 1 টাকা 16 আনা, 1 আনা 20 গন্ডা, 1 গন্ডা 4 করা, 1 করা 3 ক্রান্তি, 1 ক্রান্তি 20 তিল, এভাবে বলতে হবে। হ্যাঁ, দ্বিতীয় সূত্র, 16 আনা কত গন্ডা? 16 আনায় তো 20 গন্ডা, 1 আনায় 20 গন্ডা, তাহলে 16 আনায় কত গন্ডা? 16 গুণ 20, 320 গন্ডা। 16 আনায় কত করা? গন্ডাকে আবার করা দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 16 গুণ 20 গুণ 4, 1280 করা। 16 আনায় কত ক্রান্তি? 16 গুণ 20 গুণ 4 গুণ 3, 3 ক্রান্তিতে 1 করা, 3840 ক্রান্তি। 16 আনায় কত তিল? 16 গুণ 20 গুণ 4 গুণ 3 গুণ 20, 76800 তিল। তাহলে আমরা এভাবে শিখবো। 16 আনা 320 গন্ডা, 16 আনা 1280 করা, 16 আনা 3840 ক্রান্তি, 16 আনা 76800 তিল। শুধু সংখ্যাটা, হ্যাঁ, 16 আনা 320 গন্ডা, 16 আনা 1280 করা, 16 আনা 3840 ক্রান্তি, 16 আনা 76800 তিল। 1 মিনিট টাইম, এটা মুখস্থ করেন। আশা করি হয়েছে। না দেখা বলতে পারবেন কি? এরকম 2 একজন হাত উঠান, না দেখা, দেখা না। আচ্ছা, তাহলে সবাই মুখস্থ করে নেবেন। হ্যাঁ, সামনে দেখি আমরা। সামনে হলো আনা গন্ডা করা ক্রান্তি তিল যে আছে না, এগুলা কিভাবে আমরা চিনবো সেটা। আমরা যদি 4 আনা পারি, 4 আনা, তাহলে 16 আনা পারবো। রোমান সংখ্যা কি আমরা জানি? রোমান সংখ্যা সম্পর্কে আমাদের ওই আইডিয়া আছে না? রোমান সংখ্যা, হ্যাঁ, চার আনা পর্যন্ত আমরা শিখি। দেখেন, হ্যাঁ, কোনাকুনি টান 1 আনা, 2 এর মতো 2 আনা, 3 এর মতো 3 আনা। 3 আনা আরো 2 ভাবে লেখা হয়। সি এর মতো 9 এর মতো, সি এর মতো। এটা হলো 3 আনার চিহ্ন। এর এক খাড়াখাড়ি টান এলো 4 আনা। তাহলে দেখেন সবাই, 1 আনা কোনাকুনি টান একটা, 2 আনা 2 এর মতো কোনাকুনি টান, 3 আনা 3 এর মতো কোনাকুনি টান, 9 এর মতো সি এর মতো, এগুলো 3 আনা। 4 আনা হলো খাড়াখাড়ি টান। এই 4 আনা যদি আমরা পারি তাহলে 16 আনা পারবো। কিভাবে দেখেন, 5 আনা কেমনে লিখবো আমরা? 4 আনা সাথে 1 আনা, এই 5 আনা হয়ে গেল। 4 আনা সাথে 2 আনা, 6 আনা হয়ে গেল। 4 আনা সাথে 3 আনা, 7 আনা হয়ে গেল। 4 আনা, 4 আনা 8 আনা হয়ে গেল। এই 8 আনা পর্যন্ত পারলে বাকিটিও পারবো। 8 আনা সাথে 1 আনা, 9 আনা হয়ে গেল। ঠিক আছে।
8 আনা 2 আনা 10 আনা হয়ে গেল। 8 আনা 3 আনা 11 আনা হয়ে গেল। এবার 12 আনা লিখবো না? 3টা চাই লাগে না? 1 2 3 12 আনা। হ্যাঁ 3টা চাই লাগে, তবে এভাবে লেখে না। কিভাবে লেখে? এক টানে লেখে, দর মতো করে। 1 2 3 এই 12 আনা। 12 আনা পারলে 13 আনা পারবো, কারণ 12 আনা আর এই 1 আনা 13 আনা হয়ে গেছে। 14 আনা 12 আনা 2 আনা 14 আনা। 15 আনা 12 আনা এই 3 আনা 15 আনা। 16 আনা কিভাবে লেখে? শুধু এক লেখে, একটা এক উপরে লিখলাম, এক লেখে নিচে একটা হসন্তের মতো টান দেয়, এটা হলো 16 আনা। এটা কি? 16 আনা। তাহলে আমরা যদি 4 আনা পর্যন্ত পারি, 16 আনা পর্যন্ত লিখতে পারি। আনার পরে গন্ডা, 20 গন্ডা 1 আনা, ঠিক না? গন্ডাগুলো কিভাবে লেখে? সংখ্যা দিয়ে লেখে, 1 2 3 4 5 6 7 ডট ডট এই 20 গন্ডা 1 আনা। করা, করা কিভাবে লেখে? এই খাড়াখাড়ি টান 1 করা, 2 টান 2 করা, 3 টান 3 করা, 3 টান আর 1 টান 4 টান হলো 4 করা। ঠিক আছে? তাহলে এই করাগুলো আনার সাথে মিলে যাওয়ার একটা সম্ভাবনা আছে, এগুলো আমরা আগামী ক্লাসে সমাধান করব, ঠিক আছে? আপাতত শিখেন। 4 করা 1 গন্ডা। করার পরে ক্রান্তি, 3 ক্রান্তিতে 1 করা, ঠিক না? কোনাকুনি টান দিলে একটা 1 ক্রান্তি, 2টা টান দিলে 2 ক্রান্তি, 3টা টান দিলে 3 ক্রান্তি। 3 ক্রান্তিতে 1 করা। আনা গন্ডা করা ক্রান্তি, এরপরে তিল, 20 তিলে 1 ক্রান্তি, ঠিক না? পুরো সংখ্যা দিয়ে লেখে, হ্যাঁ, 1 2 3 4 5 6 এইভাবে 20। এগুলো আমাদের পর্চা বোঝার জন্য এগুলা সব লাগবে। আনাগোন্ডা আনাগোন্ডা আমরা পড়েছি না গত ক্লাসে? আনাগোন্ডা পদ্ধতিতে লেখা থাকে, এই যে আনাগোন্ডা পদ্ধতি, এটাই, এগুলো সব পর্চার মধ্যে এভাবে লেখা থাকবে। এগুলা সব একসাথে না, মানে যেখানে যেটা প্রয়োজন এগুলো লেখা থাকবে। এই জন্য এই চিহ্নগুলো আমাদের চিনা অতি জরুরি। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম খতিয়ান চিনার সহজ উপায়। কিছু আলামত চিনলাম, এর মধ্যে 2-1টা আলামত আমি বলে দিই এক কথায়। সিএস চিনার জন্য আপনি শুধু অন্যগুলো বাদ দিলেও পরগনা লেখা থাকলে সিএস। এস এ চিনার জন্য আপনি দেখতে পারেন সাবে খাল লেখা আছে কিনা, অথবা ওই যে অংশের জায়গা বন্টন করে দেওয়া হয়নি, সেকেন্ড ব্রেকেট দেওয়া আছে, তাহলে এস এ আপনি চিনতে পারেন। আর এস এর ক্ষেত্রে দেখতে পারেন আপনি অংশ বন্টন করে দেওয়া আছে, তাহলে আর এস। বিএস বা বিআরএস, এটা তো হাজার পদ্ধতিতে লেখা আছে, তাহলে আপনি চিনতে পারেন যে বিএস বা বিআরএস। এই সংক্ষেপে আপনি এভাবে চিনতে পারেন। আর হইলো আনাগন্ডার 2টা সূত্র, এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। এরপরে আনাগন্ডার সিম্বল বা প্রতীকগুলো আজকে আমরা শিখলাম। আজকে আমাদের মূল ক্লাস এই পর্যন্তই।